প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমন্ত্রণ মাই টিভির পর্দায় আমাদের আয়োজন স্টার গসিপে। আজকের সন্ধ্যাটা কিন্তু একটু ভিন্ন রকম আলোয় আলোকিত হবে, কারণ এই মুহূর্তে আমি যার সাথে গসিপ বলুন, আড্ডা বলুন, তার জীবনের গল্প বলুন, যাই শুনবো না কেন, তার জীবনের গল্পর শুরুটা আসলে অনেক ছোটবেলা থেকে। সেই শৈশবের একজন মানুষ যার যাত্রাটাই শুরু হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে, তার পরবর্তীতে সঙ্গীত জীবনে তার পদচারণা এবং একে একে তিনি সঙ্গীত জীবনে সবার জন্য হয়ে উঠেছেন কারো প্রিয় শিল্পী, কারো প্রিয় পারফর্মার, এবং স্টাইলের দিকের কথা যদি বলি তাহলে ডেফিনেটলি এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং স্টাইল আইকন। চলুন পরিচিত হয়ে নিই সেই মানুষটির সাথে, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী, জনপ্রিয় মুখ আঁখি আলমগীর। অনেক অনেক শুভেচ্ছা আঁখি আপু। থ্যাংক ইউ। আমি তাকিয়ে আছি। আমিও তাকিয়ে আছি। কে তাকিয়ে থাকবে কার দিকে বলো? দুজনের দিকে ডেফিনেটলি, বাট আমার মনে হয় যে আমি যতবার দেখি ততবার মুগ্ধ হই। থ্যাংক ইউ। এবং এটা শুধু টেলিভিশনের পর্দায় না, বাস্তব জীবনের ক্ষেত্রেও। টেলিভিশনের পর্দায় মনে হয় একটু কম ভালো লাগে আমাকে দেখতে, মানে আমাকে যে দেখে সেই বলে যে ও আপনাকে সামনাসামনি বেশি ভালো লাগে। যারা মেকআপ ছাড়া দেখছে তারা বলে মেকআপ ছাড়া বেশি ভালো লাগে। যারা সামনাসামনি দেখে তারা বলে ও আপনি তো এত মোটা না, আপনাকে যত মোটা লাগে টিভিতে। আমি জানি না আমাকে কেন টিভিতে এত মোটা লাগে, এই আর কি। তো এটা আসলে চলমান থাকবে, কিন্তু একজন শিল্পীকে দেখে যে মুগ্ধতা ছড়ানোর বিষয় রয়েছে, তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে তার পারফরমেন্স, সব কিছুতেই আঁখি আলমগীর অনন্য। এবং এর শুরুটা তো ছোটবেলা থেকেই হয়েছে, যেটি আমি বললাম। প্রথমত যদি একদম শৈশবের কথা জানতে চাই, যে একজন স্টার কিড হিসেবে যার জীবন শুরু, ওই সময়টাতে আসলে স্টারডমটাকে কতখানি আমি বলবো ফিল করা বা অনুভব করার ব্যাপারটা ছিল? মনে হতো আমার বাবা তো অনেক বড় সুপারস্টার? না, ওরকম মনে হয়নি। বাবা অভিনেতা, বাবা একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ডে কাজ করেন, বা আমার বাবা খুব গুণী একজন মানুষ, খুব হার্ড ওয়ার্কিং মানুষ। এটা দেখেই আমরা বড় হয়েছি। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত প্রতিটা দিন বাবা কাজ করেন, এটা আমরা দেখে অভ্যস্ত। এবং আমরা এটা জেনে বড় হয়েছি যে বিশেষ করে আমি হয়তো একটু বেশি ম্যাচিওর ছিলাম ছোট ভাই বোনের চেয়ে, যে পরিশ্রম, আমার বাবা অনেক পরিশ্রম করেন, এটা আমার দেখা ছিল। ডেডিকেটেড অ্যাক্টর, এগুলো আমি ছোটবেলাতেই অনুভব করেছিলাম। আর কত বড় তারকা সেটা বুঝতে পারতাম যখন হয়তো আমাদেরকে নিয়ে আব্বু পাবলিক প্লেসে যেতে পারতেন না, বা কখনো গেলেও আসলে একটা বিব্রতকর অবস্থা হতো। তখন তো এই যে ক্যামেরা নিয়ে সবাই ঘুরতেন না, কিন্তু আমি আমার বাবার যে জনপ্রিয়তা দেখেছি, এখন যেসব আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আসলে এসব কিছুই না, সেই তুলনায় আসলেই কিছু না। এবং তখনকার মানুষ আসলে সত্যিকার অর্থেই ফ্যান ছিলেন, ফলোয়ার্স ছিলেন, এবং মানে তারা যাকে ভালোবাসতেন, বলে না যে একটা নিরবিচ্ছিন্ন ভালোবাসাই ছিল শুধু। আর যদি কেউ এমনও হয়, অনেক তারকাকে আমি পছন্দ করি না এমনও থাকতে পারে, তেমন দর্শকও নিশ্চয়ই ছিল, কিন্তু সেই অপছন্দকে প্রকাশ করতেন না। সেই শালীনতা, সেই ভদ্রতা, সেই শিক্ষাটা তখনকার অডিয়েন্সের হয়তো ছিল। একদম। একজন অভিনেত্রী হিসেবে, শিশু শিল্পী হিসেবে যখন যাত্রাটা শুরু হলো, তখন কি আসলে জেনে বুঝে অভিনয়টা করা, নাকি মানে হঠাৎ করে এসে পছন্দ করে নেয়া যে আঁখি এই চরিত্রটা করুক? না, হঠাৎ করেই ঠিক না, সম্ভবত অন্য কারো করার কথা ছিল, অন্য কোনো মেয়ের। তো সম্ভবত সে অসুস্থ বা কিছু, আমি এটার পুরাটা না আমি কানে মানে যে দূর থেকে শোনা, আমি এখনো সত্যি গল্পটা জানি না। এখন যতটা আগ্রহ হয় জানার, এখন আর মানুষগুলোই বেঁচে নেই যে আমি জিজ্ঞেস করে নিব। কিন্তু আমার কাছে মনে হয় এটা হঠাৎই হওয়া, হঠাৎ সেদিনেরই ডিসিশন, মানে যেই দিন শুটিং শুরু হয় সেদিনই ডিসিশন নেওয়া হয় কোনো একটা রিজনে যে আমি কাজটা করব। এইভাবেই শুরু, ওদিনই কাজ শুরু। প্রস্তুতি কেমন ছিল? কোনো প্রস্তুতি ছিল না, কারণ হচ্ছে যে আমি তো জানি না কি করতে হবে। বাবাকে অভিনয় করতে দেখেছি টুকটাক, খুব বেশি না। কখনো হয়তো বাবার সাথে কোনো শুটিংয়ে গিয়েছি, কিন্তু ওই শুটিংয়ে গিয়ে আমরা আমাদের মতো ঘুরেছি, আমাদের সামনে বাবা শট দিচ্ছে, ওই জিনিসগুলো আমাদের অত দেখা হয়নি। তো কিন্তু যেটা আমাদের ভাদ্যে ছবির পরিচালক ছিলেন শ্রদ্ধেয় আমজাদ হোসেন আঙ্কেল, আমি জাস্ট
এতটুকু বুঝেছিলাম যে হি ইজ দ্য ডিরেক্টর এবং উনি যা বলবে সবাই তাই করবে, সবাই তাই করে, আমাকেও তাই করতে হবে। আমি জাস্ট উনাকে ফলো করেছি, আর কিছু না। উনি বলেছে এটা করো, এটা করেছি, মানে এরকম করে একটা এক্সপ্রেশন দাও, মনে করো এটা হচ্ছে, এখন তোমার এক্সপ্রেশন কি আসবে, এরকম করো। আমি ঠিক সেগুলো করার চেষ্টা করেছি, আর কিছু না। আমি জাস্ট ওনাকে একটা ছোট মানুষ যেভাবে ফলো করে একটা বড় মানুষ, আসলে গড গিফটেড ছিল, মানে হয়তো আমার ব্লাডের তো নিশ্চয়ই আছে, আমার বাবার থেকে পাওয়া কিছু। তার পরবর্তীতে ক্লাস 9 থেকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে বেড়ে ওঠা। অনেকেই হয়তো জানেন না যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে যাত্রাটা এত অল্প বয়সে হয়েছিল। হ্যাঁ, অনেক আগে হয়েছিল। এই ক্ষেত্রে কি আসলে খুব প্রিপ্ল্যান ছিল যে আমি একজন সঙ্গীত শিল্পী হতে চাই? এটাও প্ল্যান ছিল না, কারণ অনেক আগে থেকে গান শিখতাম এবং আমার যারা ওস্তাদজি ছিলেন, যারা গুরুজি ছিলেন, প্রত্যেকে বাংলাদেশের সমস্ত বিখ্যাত গুরুজি ছিলেন। ওনাদের কাছে গান শেখার জন্য মানুষ লাইন ধরে থাকতো একটা সময়। হাতে খড়ি আমার ছোট খালা বিনু আহমেদের কাছে, উনি খুব সুন্দর গান করতেন, উনি আমাদের গান শেখানো শুরু করেন। এরপরে প্রপার ক্লাসিক্যাল শিখেছি শামসুল হুদার কাছে, দেন আক্তার সাদমানির কাছে, তারপরে সঞ্জীবদের কাছে। জাস্ট গান শিখেছি। আমার মনে হয় গান শেখার উপরে আমার বাবা মায়ের এত একটা আগ্রহ ছিল শেখানোর ব্যাপারে আমাদেরকে সবাইকেই, সেটা হচ্ছে যে বাসায় যে গানের একটা পরিবেশ ছিল, খালা গান করছেন, মামা তবলা বাজাচ্ছেন, আব্বু গান করছে, আম্মু গান লিখছে, আম্মু গান করতো, আম্মু নিজেও গান গাইতো। তো সবার ভিতরে একটা মানে আমাদের পারিবারিক আড্ডা মানে গান হবে, আবহাওয়াটাই আসলে গানের একটা পরিবেশ তো ছিল। গান আমি তাহলে আমরা গান না গাই কেমন, কি করে, ওভাবে কিন্তু শেখা গাওয়া। এই ঠিক যেভাবে অভিনয়টা হঠাৎ হয়েছে, হঠাৎ করে গানও গাওয়া হয়েছে, কোনো প্ল্যান ছিল না। অভিনয়ের যাত্রাটা ওখানেই কেন থেমে গেল? আমি তো যতদূর জানি আঁখি আপুর কাছে এত অভিনয়ের অফার ছিল, এটা কি পারিবারিক কোনো বাধা ছিল যে না অভিনয় করা যাবে না, নাকি নিজেরই মনে হয়েছে যে না আমি আসলে গায়িকাই হতে চাই, নায়িকা নই? না, আমার কাছে মনে হয়েছিল আমি দুটাই হব, হয়তো দুটাই করা যাবে একসাথে, এবং দুটা করা যায় চাইলে। কিন্তু আমি হঠাৎ দেখলাম যে গায়িকা হওয়ার রাস্তাটা খুব কঠিন আমার জন্য, নায়িকা হওয়ার রাস্তাটা খুবই সহজ, কিন্তু গায়িকা হওয়ার রাস্তাটা এত কঠিন হয়ে গেল যে মানে আমি গান গাইবো, আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একটা শিশু শিল্পী, আলমগীর সাহেবের মেয়ে, ডেফিনেটলি ওর জন্য সিনেমা করাটাই খুব সহজ স্বাভাবিক। তো আমি গান গাওয়া শুরু করার পর দেখা গেল যে না, এটাই মনে হয় কারো পছন্দ হচ্ছে না। যখন দেখলাম এটা একটু কঠিন, হ্যাঁ, আমরা কিন্তু সবাই একটু চ্যালেঞ্জও ভালোবাসি মনে হয়, মানে সবাই কি ভালোবাসি, সবাই, মানে তোমাকে ছোটবেলায় তোমাকে যেটা করতে মানা করা হবে তোমার সেটাই করতে ইচ্ছা হবে। তো আমার মনে হচ্ছিল যে গানটা মানে করাটা আমার জন্য কঠিন। আচ্ছা, তাহলে আমি কঠিনের এই ভালোবাসবো, এই আর কি। ছোটবেলায় ওস্তাদ গোলাম আলীর কাছ থেকে হারমোনিয়াম গিফট পাওয়া হয়েছিল। এই ভালোবাসাগুলো কি আসলে আমি বলবো অনুপ্রেরণায় কাজ করেছে, যে আমাকে এত মানুষ ভালোবেসেছে, এত মানুষ আমাকে অনুপ্রেরণা দিয়েছে যে তুমি গান করো, আমার আসলে এটাই করা উচিত? আমার না, এটা কাউকে বলে আমি আসলে বুঝাতে পারি না। আমাকে কোনো কিছু মানে আমাকে অনেক কিছু টাচ করে, বাট যখনই তুমি আমাকে প্রশংসা করবো, ওই জিনিসটা থাম করে এসে একটা কোথায় যেন দেয়াল আছে অদৃশ্য, ওখানে এসে আটকে যায়। তুমি যদি আমাকে বলো আপনাকে খুব সুন্দর লাগছে, তুমি দেখবে আমি হঠাৎ 2 সেকেন্ড চুপ করে থাকি। মানুষ বলে না থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক সুন্দর লাগছে, মানে একটা নর্মাল ইন্টারাকশন। এবং এটা আমি সবসময় চিন্তা করছি না এটা আমি চেঞ্জ করবো, এটা আমি থ্যাঙ্কস বলবো, কেউ প্রশংসা করছে, কিন্তু আমি সাথে সাথে করতে পারি না। আমার কাছে মনে হয় যে আসলে লাগছে না, মন ভালো করার জন্য বলছে, এরকম একটা মনে হয়। তো আমাকে যখন কেউ খুব প্রশংসা করতো বা খুব উৎসাহ দিত, সেটাকে আমি একদমই গায়ে মানে মাখতাম না। আর বরঞ্চ যখন কেউ ভুল ধরতো সেটা আমি খুব সিরিয়াসলি নিতাম। বাসাতেই বেশি ভুল ধরা হতো, হ্যাঁ, তো ওগুলোই আমি খুব সিরিয়াসলি নিতাম। আলমগীর স্যার এইসব ব্যাপারে অনেক বেশি খুঁতখুঁতে, অনেক বেশি পার্টিকুলার, মানে মাঝে মাঝে খুবই মন খারাপ হতো, কিন্তু মনে হয় যে না ঠিক আছে, একটা মানুষ খালি প্রশংসাই শুনবে, তার ভুল কেউ ধরবে না, এটাও তো ঠিক না। একজন শিল্পীকে তো ভুলগুলো শুধরানোর জন্য, যদি স্পেশালি যদি আমি নিজেও তো না বুঝতে পারি, তো কেউ আছে একজন যে সবসময় ভুল ধরিয়ে দিচ্ছে,
এটা তো একটা অনেক মাঝে বড়, মাঝে মন এটা একটা খারাপ শিক্ষা তো। মাঝে মাঝে মন খারাপ হয়, আবার পরবর্তীতে কিন্তু আমরা বিশেষ সামলে করে উঠতে বাবা পারি। কিছু বললে মেয়েদের মন খারাপ বেশি হয়, কিন্তু একদম বাবার ব্যাপারটা আলাদা। আচ্ছা, আঁখি আপু ছোট করে শুনবো, সেটি হচ্ছে নায়ক আলমগীরের মেয়ে থেকে নিজের আলাদা একটা পরিচয় তৈরি করে নেয়া আঁখি আলমগীর কেমন লাগে? আমি ছোট করেই বলছি, এটা অবশ্যই ভালো লাগে। আমার মনে হয় এটা আমার চেয়ে বেশি আমার বাবা মার ভালো লাগে। আমার বাবা যেহেতু সে এত বড় একটা নাম, তার কাছে নিশ্চয়ই তার ভিতরে নিশ্চয়ই ভালো লাগে, যদিও সে কখনো বলেন নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আল্লাহ প্রদত্ত, এটা গড গিফটেড, এটা তুমি চাইলেও করতে পারবে না। এটা আসলে মানুষ চাইলেই হয় না, অনেক কিছু চাইতে হয়, অনেকগুলো ফোর্স চারদিকে তোমার জন্য কাজ করলে তখন ব্যাপারটা সার্থক হয়। অবশ্যই। এবং এই যে সবকিছু ছাপিয়ে একজন ভালো মানুষ, সবার কাছে প্রিয় থাকা, নিজের কাজ দিয়ে বেঁচে থাকা বা এগিয়ে যাওয়া, এটা আসলে একটা মানুষের জীবনের অনেক বড় প্রাপ্তি, মোস্ট ইম্পর্ট্যান্ট। খুবই। অনেক কিছু নিয়ে কথা হলো আসলে, শৈশব, গানের জীবন, এভরিথিং। একটু ব্যক্তিগত জীবন নিয়ে জানবো। 2 মেয়ে, এবং আমি একদম ছোট্ট ওদেরকে দেখেছি, এখন সবাই বড়। একজন তো মেডিকেলে পড়ছে, আরেকজন সাইকোলজিতে পড়ছে। দুজনই অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে আছে এখন। একটু দূরে থেকে পড়াশোনা করতে হচ্ছে মালয়েশিয়াতে। কেমন লাগে? ভালো লাগে। এখন দূরত্ব খুব বেশি না, আর সারাক্ষণ এখন তো মানে টেকনোলজি এত ইজি, সারাক্ষণ ভিডিও কলে থেকেও এমন হচ্ছে আমি ঘরের কাজ করছি কিন্তু ফোনটা ওখানে ভিডিও কলে রাখা, ওরা ঘর ক্লিন করছে ভিডিও কলে ফোন রাখা, হয়তো কথা বলছি না বাট আমরা ভিডিও কলে রান্না করছি, এটা তো এগুলো হতেই থাকে। মানে সারাদিন খুঁটিনাটি, আজকে নিচে থেকে পানি কিনে আনলাম, এই কথাটাও না বলা পর্যন্ত শেয়ার করা হয়। সারা দিনের সব গল্প, বা ওরা কোথাও ঘুরতে গেলেও আমাকে সাথে রাখে, আমি কোথাও ঘুরতে গেলে ওদেরকে সাথে রাখি। বাট আমরা যারা মা আছি তারা তো একটা সময় পর্যন্ত ভাবি যে সন্তানকে দূরে রেখে কিভাবে থাকবো। হ্যাঁ, এটা আসলে অনেক কঠিন একটা বিষয়, কিন্তু কিছু সময় তোমার কাছে মনে হবে যে মেবি স্পেশালি যারা আর্লি মা হয়, কাজ করে, ওয়ার্কিং মাদার, তারা তো আসলে নিজের জন্য কখনো সময় বার করতে পারে না। এখন নিজের জন্য সময় বার করা যাচ্ছে। এখন তো প্রতিদিন দৌড়ে কাজ হয় না, যেটা একটা সময় আমি করে এসেছি, কারোই হয় না, বাট আমার ওটা ছিল যে আমি 30-35 বছর ধরে শুধু দৌড়াচ্ছি। তো এখন মনে হচ্ছে যে না, এখন একটু রেস্টের টাইম হচ্ছে। এটা মনে হয় সময়ের সাথে এমনি হয়ে আসে। তারপরে আমি একটু নিজের সময় পাচ্ছি, নিজের স্কুলের ফ্রেন্ডদের সাথে কানেক্টেড হওয়া, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আঁখি আপু নিজেকে নিজে অনেক সময় দিচ্ছে। আমি নিজেকে অনেক সময় দিচ্ছি। আমি আমার অনেক কেনা বই পড়া হয় না, সেগুলো পড়া শুরু করেছি। যে মুভিগুলো দেখা হয় না সেই মুভিগুলো দেখছি। আমার 2টো বিড়াল আছে, ওদের সাথে আমার চমৎকার একটা সময় পার হয়, মানে এক্সট্রা অর্ডিনারি একটা বন্ডিং। আমার ছোট মেশিদের আমাকে জিজ্ঞেস করছিল, আম্মু তুমি কি ওদেরকে আমাদের চেয়ে ভালোবাসো? আমি যদি হ্যাঁ বলি তোমরা কি রাগ করবো? বলছেন আমরা খুশি হব। আর ওরা না আদরটা আসলে আদায় করে নিতে জানে, তাই না? হ্যাঁ, প্রথম দিকটাতে মনে যদিও হয় যে ঠিক আছে থাকলো, বাট পরবর্তীতে মনে হয় যে এই যে ওরা এখন খাচ্ছে কিনা, কি করছে, এটাও আমরা কিন্তু ফোন কলের মাধ্যমে বাসায় জেনে নিই। হ্যাঁ, মানে আমার সবকিছু কিন্তু ওদের উপরে নির্ভর করে এখন। অনেক প্ল্যান, মানে ওরা বাসায় আছে, আমি কতক্ষণ বাইরে থাকবো বা সবকিছু এগুলো। এবং আমি অনেকক্ষণ বাসায় না থাকলে ওরা কিন্তু খুব মানে নার্ভাস হয়ে যায়, মন খারাপ হয়, এবং চেহারা দেখে। এবং অনেক সময় এমন হয় যে আমি দরজা খুলে ঢুকেছি, ওরা আমাকে বকা দিয়েছে। হ্যাঁ, তো আর যেহেতু আমার 2টা বিড়ালই রেস্কিউ করা হয়েছে, তো এই কারণে ওদেরকে আমরা আসলে প্রথম থেকে অনেক বেশি অ্যাটেনশন দিয়েছি। হ্যাঁ, যে একটা অন্যরকম সাফারিং লাইফ থেকে ওদেরকে একটা কমফোর্টেবল লাইফে নিয়ে আসা, এবং ওরা যেন সেটার
পূর্ণ আনন্দ ভোগ করতে পারে সেই And I চেষ্টা। think ওরা করে। না এখন এটা দেখো এমন যে ওদের বাসায় আমি থাকি। রাইট আপু, আমার বাসাতে একদম, সেম। হ্যাঁ। রুদ্র একটা ক্যাটকে রেস্কিউ করে নিয়ে এসেছে। প্রথম দিকটাতে মনে হতো যে কিভাবে কি করব, কিভাবে কি হবে, আর এখন মনে হয় যে ওর বাসাতে আমি থাকছি। একদম তাই, মানে শি ইজ দ্য ওনার অফ দিস হাউস। অ্যাবসলিউটলি। সব জায়গাতে ওদের বিচরণ থাকে হ্যাঁ, এবং আমাদের মন ভালো থাকা মন্দ থাকা এই বিষয়গুলো ওরা বুঝে কিন্তু আমাদেরকে অনেক কাডল করে, পাশে থাকে। হ্যাঁ ওরা বুঝে, অনেক কিছু বুঝে। এবং এই টপিকে যেহেতু কথা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই যেটা আসলে বলা হয়নি, আর অত লিখতেও ইচ্ছা হয় না ফেসবুকে সবসময়। এখন ফেসবুকও বিরক্ত লাগে আমার কাছে, খুবই একদম বোরিং হয়ে গেছে। যে আমি অনেক বিড়ালদের অনেক কিছু পোস্ট করি, নট লাইক কিউট কিউট ভিডিওস, সেগুলো শুধু না, বিড়ালদের সাথে বা যে কোনো পশু পাখির সাথে হওয়া অন্যায় সেগুলো শেয়ার করি। খুব রিসেন্টলি আমরা অনেক কিছু হচ্ছে চারদিকে, ওগুলো নিয়ে কথা বলেছি। এবং আমার ফেসবুকে আমার ফ্রেন্ডসরা ছাড়া কেউ কমেন্ট করতে পারবে না। তো ইদানিং এর মধ্যে আমি খুব অবাক হয়েছি যে আমার চেনা জানার মধ্যে কিছু মানুষ এমন কমেন্টও করেছে যে মানুষের দাম নেই, বিড়াল নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, এরকম এমন কিছু মানুষ কমেন্ট করেছে যে আমি খুব শকড হয়েছি। তো আমি বিড়াল নিয়ে কথা বলা মানে আমার কাছে মানুষের দাম নেই, এইরকম চিন্তা ভাবনা, এরকম মন মানসিকতা আমাদের কেন আসবে? আর তোমার যদি আজকে একটা সমস্যা হয় তুমি আমাকে বলতে পারবে, একটা বোবা প্রাণী কি আসলে আমাকে বলতে পারবে? তো এতটুকু যদি আমি না বুঝি, আমি তো মানুষ না তাহলে। অবশ্যই, আর একটা প্রাণীরও জীবন আছে। হ্যাঁ, প্রত্যেকটা জীবনই কিন্তু মূল্যবান। হ্যাঁ, আমাকে যে সৃষ্টি করেছেন সে তো তাকেও সৃষ্টি করেছেন। আর বিড়াল কিন্তু হার্মলেস প্রাণী, এবং বলা হয়েছে যে মানে আমাদের ধর্মেও কিন্তু বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু বিড়াল ভালোবাসতেন। তো শুধু সেটার জন্য না, এমনি তো এত কিউট একটা প্রাণীকে মানুষ কিভাবে তার প্রতি হিংস্রতা দেখায়? একদম। তুমি আদর না করতে পারো, অনেকের থাকে আদর করতে চায় না, বা অনেকের অ্যালার্জি প্রবলেম থাকে, সেটা আই আন্ডারস্ট্যান্ড, হেলথ রিজন, বাট ডোন্ট হেট দেম। হ্যাঁ, বা যারা ভালোবাসছে তাদেরকে নিয়ে অ্যাটলিস্ট খারাপ কমেন্ট করবেন না, মানে জাজ করার কোনো জাজ করবেন না। ওকে, সো এবার একটু কর্মজীবন নিয়ে জানি। একজন তারকার সন্তান হিসেবে মিডিয়ার যাত্রা শুরু হলেও পরবর্তীতে তো নিজের আমি বলবো ক্যারিয়ার নিজেই গঠন করে নেয়া, নিজের সন্তানদের জন্য গান, অভিনয়, নাচের জগৎ কোনোটাই কেন আসলে হলো না? ওরা চায়নি নাকি নিজের ইচ্ছে ছিল না? আচ্ছা, আমার মেয়েদের সাথে আমার বন্ডিংটা এরকম ছিল ছোটবেলা থেকে যে একটা শাসনের ব্যাপারও থাকবে, আর সেই সাথে আস্তে আস্তে যেন একটা বন্ধুত্ব তৈরি হয় আমাদের। আমি খুব খুব মানে চিন্তা ভাবনা করে আমার বাচ্চাদেরকে বড় করেছি। মানে আমার সব কিছু প্ল্যান্ড ছিল ওদের সাথে। হ্যাঁ, যে আমি থাকেন একটা ভিশন, একটা মায়ের ভিশন থাকতে হবে। তো আমার যে টার্গেটগুলো ছিল সেটার মধ্যে প্রথম একটা ব্যাপার ছিল আমি ওদেরকে কিছু চাপিয়ে দিব না। ওরা যদি চাইতো আমি সেটা অ্যারেঞ্জ করতাম, ওরা যদি চাইতো না আমি অভিনয় করতে চাই, আমি কিন্তু আসলে অভিনয় করতে দিতাম। বা কেউ যদি গান শিখতে চাইতো আমি তাকে গানও শেখাতাম। ওদের সামনেই আমার গুরুজি আমাকে এসে গান শেখাতেন। গুরুজি বলতেন এসে বসে থাকো না, হ্যাঁ এত সুন্দর গলা, 1 লাইন 2 লাইন গান শুনে বলছে কি মিষ্টি গলা, এবং দুজনই খুবই সুন্দর সুরে গান করে। না শিখবো না, এটা শিখবো, ওটা পিয়ানো শিখবো। আচ্ছা পিয়ানো শেখালাম, সেটাই ওরা পিয়ানোর প্রতি, তাও বড় মেয়ে তো ছেড়েই দিল, আর ছোট মেয়ে পিয়ানো খুবই সুন্দর বাজায়। দ্যাটস ইট, বাসায় একটা পিয়ানো আছে, যখন দেশে থাকে ওদের আগ্রহের জায়গাটাকে অলওয়েজ প্রায়োরিটি দেওয়া হয়েছে। হ্যাঁ, ওরা যেটা চেয়েছে, যে সাবজেক্টে পড়তে চেয়েছে। ব্যাপারটা কি এরকম ছিল আঁখি আপু, মানে স্টারডমের কিন্তু একটা প্রেশার আছে, সেটাকে অলওয়েজ মেনটেন করতে হয়, মানুষের কাছে নিজেকে ওভাবে উপস্থাপন করতে হয়। এই বিষয়গুলো ছোটবেলা থেকে ওরা দেখে কি চিন্তা করেছে যে আমার মাকে স্টার কিড, তারপর নিজের স্টারডম, নিজের ক্যারিয়ার সবকিছু নিয়ে যেভাবে করে অলওয়েজ ব্যস্ত থাকতে হয় এবং মেনটেন করতে হয়, আমরা আসলে চাই না ওই জীবনটা যাপন করতে। এটা আসলে ওরা ভালো বলতে পারবে, কারণ আমি ওদেরকে একদিন কোয়েশ্চেন করতে হবে। আমার মনে হয় না ওরা আসবে, ওরা খুবই ক্যামেরা শাই, নিজেরা এমনি ছবি তুলতে চায় না। বাট আমার কাছে মনে হয় এটা তেমন কিছু হয়তো ছিল না। আমি কখনো বলেছিলাম যে শিখতে চাও, এমনি শখ করে গাইতে চাও, একটা গান রেকর্ড করতে চাও, করে দেখো, ইংলিশ গান একটা বা কোনো একটা বাংলা গান ফিউশন করে গাবা কিছু।
না, লজ্জা লাগে এই ওই, বাট দেন দু একবার এটা মানে কথোপকথনে বের হয়ে এসেছে যে দে ডোন্ট ওয়ান্ট দ্য প্রেশার, এতটুক বলেছে। এখন ওইটাকে অনেক এক্সপ্লেইন করে আমিও জিজ্ঞেস করিনি বা ওরাও হয়তো বুঝে বলতে পারেনি, বাট বলছে দে ডোন্ট লাইক দ্য প্রেশার, দে ডোন্ট লাইক এনিথিং ফেক। ফেক ওয়ার্ডটাও আমার মনে আছে এটা ওরা বলেছে, যেটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ওরা তো শুধু ওদের মাকে নয় পুরো ইন্ডাস্ট্রির অনেককেই দেখেছে, অনেক কিছু শুনেছে, অনেক কিছু জেনেছে। তো সবকিছু মিলিয়ে যে এখনকার বাচ্চারা তো আসলে অনেক স্বাধীন চেতা, নিজেদের মতো করে ডিসিশন নেওয়া শেখে। আখি আপু, আসলে গল্প যদি শুনতে চাই তাহলে তো এই অল্প সময়ে সম্ভব না, জীবনটাই অনেক বড় হয়ে লম্বা হচ্ছিল একদম, এবং অভিজ্ঞতার ঝুলিও অনেক বেশি, গল্প অনেক। খুব রিসেন্টলি অথবা বেশ কিছুদিন হবে আমি একটা স্ট্যাটাস পড়েছিলাম যেখানে জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করা হয়েছিল, যে একটা সময় ছিল মেকআপ রুমে গেলে হয়তো কেউ আমার সাথে সেভাবে কথাও বলতো না, বা মিউজিশিয়ান যারা ছিলেন তারা খুব ভালো সাপোর্টিভ ছিল না, বাট যখনই সাকসেস আসা শুরু করলো বা স্টারডম আসা শুরু করলো তখন কিন্তু মানে বলে না 180 ডিগ্রি রিভার্স করেছে সব কিছু। তো এটা আসলে কেন, মানে কোনো আক্ষেপ থেকে উপস্থাপন করা? আক্ষেপ থেকে না, এটাও তো একটা গল্প। এটা যেটা আমি পার হয়ে এসেছি সেটা একদম না বলার কিছু নাই। তো সবাই অনেককে বলে না যে একটা খুব একটা বিরক্তিকর শব্দ নেপোটিজম, হ্যাঁ, খুব চলে আর কি এখন, যে তোমার বাবা মা একটা পজিশনে থাকলে তার মানে তার সন্তানের জন্য সবকিছু অনেক সহজ হয়ে যায়। আমি শুধু এটা বলবো যে ছোটবেলা থেকে একটা জিনিস শুনতাম, সেটা হচ্ছে আঁখি আলমগীর হচ্ছে নায়ক আলমগীরের মেয়ে, কিন্তু আঁখি আলমগীর তো তার নিজের কণ্ঠ দিয়ে আজকের গায়িকা হয়েছে, এবং আই থিঙ্ক উই ডিড মোর দেন 200 স্টেজ শোজ টুগেদার, রাইট? আমরাই করেছি 12 বছরে, এমনটাই হবে আমার ক্যারিয়ারের কথা বলছি। তো সেখানে এই যে হাজার হাজার দর্শক, শত শত দর্শক আমি চোখের সামনে দেখছি, তাদের যে মধ্যকার আমি বলবো মানে অ্যাপ্রিসিয়েশন, যে ক্রেজ, এবং আঁখি আলমগীরকে এক পলক দেখা এবং তার গান শোনা, সেটা তো আমি নিজে দেখেছি। তো এটা কি মানে তখন কিন্তু কেউ বলছে না যে আমরা নায়ক আলমগীরের মেয়েকে দেখছি, তখন কিন্তু তারা নায়ক আলমগীর নয়, আঁখি আলমগীরকেই দেখছে, তারা বাকিটা সব ভুলেই যায়, তার গান শুনছে, তার পারফরমেন্স দেখছে। তাহলে এখানে নেপোটিজমের ব্যাপারটা আসলে কেন আসে? আমার মনে হয় এটা কিছু ফ্রাস্ট্রেটেড মানুষ ব্যর্থতা দিয়ে সফলতা ঢাকার চেষ্টা করে বা ছোট করে দেখে একটা আনন্দ পায়, আর আমাদের মতো কিছু মানে একটু ইমোশনাল বোকা মানুষ ওটাতে একটু হার্টও হয়ে যেতাম একটা সময়, সেগুলো তো কাটিয়ে উঠেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে যার যার গুণ দিয়ে তাকে এগিয়ে আসতে হয়। তুমি চাইলেও তোমার ছেলেকে আজকে এখানে বসিয়ে তোমার মতো করে ইন্টারভিউ নেওয়াতে পারবে না, না, এটা তার ভেতরে থাকতে হবে, থাকলেই সে তোমার মতো হবে বা তোমাকে ছাড়িয়ে যাবে বা তোমার কাছাকাছি যাবে। তুমি চাইলেই হবে না, জাস্ট বিকজ তুমি ভালো কথা বলতে পারো, তুমি সফল একজন অ্যাঙ্কার, তার মানে এই না যে সেও হবে। যদি তার ভিতরে এটা না থাকে, তুমি তোমার কানেকশন এখানে তাকে একবার বসিয়ে দিতে পারবে, বাট যদি সে সফল না হয়, আমিও তো তার সাথে আর বসবো না একটা সময়। অবশ্যই হয়তো কিছুটা বাড়তি সুযোগ সে পেতে পারে, আমি সেটাই বললাম, একবার তুমি বসাতে পারবে, কিন্তু তারপরে তাকে প্রমাণ করতে হবে তার ক্যালিবার। এবং আরেকটা ব্যাপার আঁখি আপু বলতে চাই, যে সময়টাতে ক্যারিয়ার গড়ে উঠেছে সে সময় কিন্তু আসলে আমাদের কলম লেখনী সাংবাদিকের সংখ্যা অনেক বেশি ছিল, এত টেলিভিশন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না। এখন যেমন একটা ভিডিও মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, হয়তো তাকে কেউ চিনছেই না, ভিডিওটা দেখে তখন জাস্ট একটা চ্যানেলে গান যাওয়ার পরে তোমার সেই গানটা জনপ্রিয় হয়ে যেত, রাইট? কিন্তু পাশাপাশি সবাইকে কি মানুষ মনে রাখতো? আমরা বিটিভিতে কিন্তু অনেকের গানই দেখেছি, না তাও তো সবাইকে মনে রাখতো, রাইট? ওই সমসাময়িক যদি আমরা একটা লিস্ট তৈরি করি, না হলেও তো 10 থেকে 15 জনের নাম আসবে, কিন্তু সবাইকে এখন ইন্ডাস্ট্রিতে আছে না। সো এটাই। এবং আমার মনে আছে যখন ওই যে ফিতা টেপের ক্যাসেট পাওয়া যেত, তাই না? সেই ক্যাসেটগুলো স্পেশাল ডেতে বা আমরা টাকা জমিয়ে কিনতে যেতাম, যে এই মানুষটার মানে ক্যাসেট আমি কিনে নিয়ে আসবো, আমার বাসায় ওটা একটা থাকবে, মানে এটা নিজের কাছে একটা ভালো লাগা ছিল। তো তখন কিন্তু অনেক ক্যাসেট বের হতো, কারণ ক্যাসেটের যুগ ছিল, আমরা কিন্তু সবারটাও কিনতাম না। তো একজন তারকা বা একজন শিল্পীকে আসলে তার নিজের গুণী শিল্পী হয়ে উঠতে হয়। তুমি উত্তর দিয়ে দিলে, আসলে এটাই কিন্তু কথা, যে
তোমার তো গুণ থাকতেই হবে, তারপর আরো অনেকগুলো ফোর্স থাকে, আমি যেটা একটু আগেও বলেছি, এটা আল্লাহর ইচ্ছা থাকতে হবে, তোমার ভাগ্যে লেখা থাকতে হবে। যদি লেখা থাকে, বিশ্বাস করো তুমি কার মেয়ে কার ছেলে বা কারো মেয়ে, মানে তেমন কারো মেয়ে না তেমন কারো ছেলে না, কিছুই যায় আসে না। এটা তোমার জন্য যদি লেখা থাকে, এটা তোমার কাছে আসবে, তোমাকে শুধু একটু চেষ্টা করতে হবে। অবশ্যই। এবং আমার চেষ্টাটা একটুই ছিল, আমি চেষ্টা আসলে করিনি। না, আমরা আখি আপুকে অনেক এনার্জেটিক জানি, কারণ আখি আপু অন্য জিনিস, একই দিনে 2টা-3টা শো করেছে, বাট আই থিংক রেকর্ড আছে একই দিনে 5টা শো করার, রাইট? হ্যাঁ। সো এই যে এনার্জি অ্যান্ড হচ্ছে আত্মবিশ্বাস, এটা আসলে কোথা থেকে আসে? স্টিল নাও এটা কাজকে যদি ভালোবাসো তাহলে এটা হবে, আর এখন তুমি চাইলেও এটা হবে না, কারণ তুমি যেই জ্যামের শহরে আমরা এখন থাকি, এখন তুমি তো বাসা থেকে কাজে যেতেই দেরি হয়ে যায়, তুমি একটা কাজ থেকে আরেকটা কাজে কখন যাবে? তো তখন এটা সম্ভব ছিল। আমি বলছি হয়তো আরো 12-14 বছর আগে কোনো একটা পহেলা বৈশাখে আমি সকাল থেকে রাত 11টা 11:30টার মধ্যে আমি 5টা শো করেছিলাম। আবার এমনও আছে আর একটা কোনো পহেলা বৈশাখে আমি দুপুরবেলা পাবনা তে শো করেছি, ফিরে ঢাকায় সন্ধ্যার সময় এসে আবার এয়ারফোর্সে শো করেছি ক্যান্টনমেন্ট। মানে এটা আসলে আগে সম্ভব ছিল, এখন আমাদের জন্য কিছুটা হলেও স্বপ্ন, কিন্তু তারপর 2-3টা শো হয়তো অনেক সময় আমাদের করার সুযোগ থাকে, যদি 2 বেলা হয় ওরকম কিছু, বা ডিপেন্ড করে আসলে জায়গার উপরে। বাট 5টা শো করার এনার্জি আমার এখনো আছে, মনে হয় না সময় সেটা আমাকে আচ্ছা, এই সিক্রেটটা একটু জানতে চাই। এই যে লাইফস্টাইল সুন্দরভাবে মেনটেন করা, খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস, এগুলো নিয়ে কোনো টিপস কি আমরা নিতে পারি? না, তুমি কি আমাকে অনলাইনে দেখো না সব সময় সারা রাত? আমি তো আমার ঘুমের শিডিউল খুবই আনহেলদি, আমি সারা রাত জাগি, কারণ আমি রাতে যখন সব নীরব হয় তখন আমার কাছে একটা মানে বাটিতে করে একটু চানাচুর অথবা এক বাটি চিপস, হ্যাঁ, আবার 2-3 রকমের ফল, চিজ, ছোট ছোট করে চিজ, সাথে অনেকগুলো আঙ্গুর, হ্যাঁ, এরকম নিয়ে 5-6টা বাটি নিয়ে খাটে 2টা বিড়াল নিয়ে আরাম করে বসে আমি সিরিজ দেখি হোল নাইট, হ্যাঁ। এবং এমনও হয় যে যখন সিরিজ থেকে আমি একটু বিচ্ছিন্ন হয়ে, সিরিজ চলে আর গেম চলে, সিরিজ চলে গেম চলে, হ্যাঁ। আর আবার এমন না যে আমি দুপুর 3টা-4টার সময় উঠি, হয়তো 11টা-10টায় উঠে যাই সকালে, কারণ উঠে আবার বিড়ালদের খাওয়া দিতে হবে অ্যান্ড এভরিথিং। তো খুব একটা সুন্দর লাইফস্টাইল আমি মেনটেন করি না, তবে আমি ঘরের খাওয়া বেশি পছন্দ করি, বাসার নিজের রান্না করা খাওয়া পছন্দ করি, আমি হাঁটাচলা করতে পছন্দ করি, আমি ফিজিক্যালি অনেক অ্যাক্টিভ, যেটা আসলে খুব বেশি। আমি বাসার অনেক কাজ করি, এটা একটা হতে পারে কোনো তারকারাও কাজ করে, অনেকে ভাবে তারকারা কাজ করে না, তারকারাও কাজ করে, এবং আখি আপুর হাতের রান্না দুর্দান্ত, এটা সবাই এখনো পর্যন্ত বলেছে। এন্ড কেক বানাতে পারে আখি আপু, কেক, বিস্কিট সবই পারে, বেকারি আইটেম, তো মজাই আলাদা। আখি আপুর সবচেয়ে বড় গোপন ট্যালেন্ট যেটা এখনো পর্যন্ত আমরা জানি না? এটাই তো আমি জানি না, এটা তো আমি কোনটা ট্যালেন্ট না আমি জানি না। মনে হয় না মাঝে মাঝে এটা করলে বোধহয় খুব ভালো করতাম? আমার ধারণা আমি যাই করতাম সেটা আমি যত্ন করে করতাম, তো যত্ন করে করলে ওটা ভালোই হতো, সফলতা আসলে আসে। হ্যাঁ, যেমন আমি প্রচুর সেলাইয়ের কাজ পারি, হ্যাঁ, তো সেগুলো আমি উলের কাজ পারি, তো আমার হাতের কাজ যেগুলো আর কি, এগুলো কিন্তু এখনকার যুগের বাচ্চাদের পক্ষে সম্ভবই না। না, আমার মেয়েরা যখন দেখে যে আমি সেলাইয়ের কাজ করতেছি বা কোনো শাড়িতে সিকোয়েন্স বসাচ্ছি, হ্যাঁ, কোনো একটা কামিজ একটু লুজ লাগতেছে ওটা আমি টাইট করতেছি বা কিছু একটা, ওরা না অবাক হয়ে যায়, বলে আম্মু তুমি এগুলো কি করতেছো? সেগুলো তো আমাদের স্কুলে শেখা, ক্লাস ছিল গার্হস্থ্য অর্থনীতিতে, আমরা এগুলো তো পরীক্ষায় দিয়েছি, সব পরীক্ষা দিয়ে পাশ করে শেখা, এবং কার হাতের কাজটা কত সুন্দর হবে এটার একটা কম্পিটিশনই থাকতো আমাদের, অবশ্যই এটার উপর তো নাম্বারই ছিল। সো আমরা, এবং আমার মনে আছে শহীদ আনোয়ার স্কুলে গার্হস্থ্য অর্থনীতির ক্লাস কোনোদিন যদি পড়া হয়ে যেত, তখন টিচার বলতো কে কে যে গান শিখে, সবাই গিয়ে আমরা গান করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অন্যরকম একটা রিক্রিয়েশন আর এন্টারটেইনমেন্ট আমার জন্য। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই জায়গাগুলো আমাকে এত সুন্দরভাবে শেপ করেছে, এত কিছু আমি শিখেছি, এবং এত চমৎকার ফ্রেন্ডস আমার হয়েছে, এত সুন্দর সার্কেল আমার আছে একটা কাজের বাইরে, এটার জন্য আমি খুবই গ্রেটফুল।
আপু, জীবন যদি নতুন করে শুরু করার কোনো সুযোগ থাকতো, হ্যাঁ, ঠিক কোন জায়গা থেকে আবার শুরু করার ইচ্ছে ছিল? যখন আমার বয়স 20 তখন থেকে শুরু করব। যে সময়টাতে আসলে আমরা সবচেয়ে বেশি ভুল পদক্ষেপ নেই জীবনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তার আগে থেকে। কোনো স্পেসিফিক কারণ কি আছে যে এই ভুলটা যদি আমি না করতাম তাহলে জীবনটা অন্যরকম হতো, তো তার আগে আমি চলে যেতে চাই? হ্যাঁ, ওই যে হয়তো আমি যেটা পড়ছিলাম, আমি ল পড়ছিলাম, ঠিক ওখানেই থেকে যেতাম, ওই লাইনটাতেই থেকে যেতাম। এটা বলার পরে আপু, ল প্রফেশনে যারা আছে তারা কিন্তু নতুন করে ফ্যান হয়ে যাবে। আমার তো অনেক লয়ার বন্ধু এই কারণে, কারণ আমি যাদের সাথে পড়তাম, অনেকে হয়তো জানবেই না যে মানে ব্যাকগ্রাউন্ডটা ল ছিল। হ্যাঁ, তো ওইটা শেষ করতাম না, বাট আমি তার আগে আমার ব্যাচেলার্স ডিগ্রি শেষ করেছি, তারপরে লতে ভর্তি হয়েছি। ওই প্রফেশনে আমি থাকতাম ফর শিওর। হ্যাঁ, হয়তো বিয়ে আরো পরে করতাম, মানে ওই জিনিসগুলোকে একটু অন্যভাবে সাজানোর জন্য, বা অন্য মানুষকে করতাম হয়তো, যেটা তুমি আসলে শুনতে যাচ্ছ। তো সব মিলিয়ে ওই 20-21 ওরকম একটা টাইমে যদি মানে আমাকে কোনো টাইম মেশিন নিয়ে যেত তাহলে আমি খুবই 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 খুশি হতাম। কিন্তু তারপরেও আঁখি আপু এখন যেমন আছে আমরা তেমনটাই যদি পেতাম, মানে কোনো পরিবর্তন চাই না, এরকমই পেতে, বরঞ্চ আমাকে তোমাদের আরো বেশি কাজে লাগতো যে কোনো মামলা সংক্রান্ত কাজে আমি খুব তোমাদেরকে হেল্প। জীবনের ভুল তো আমরা অনেক করি, কিন্তু কিছু ভুল আছে আমাদেরকে শিক্ষা দেয় যে এরপরে এটা আর করা যাবে না, সেটা হয়তো ছোটও হতে পারে। এমন কোনো ভুল রিসেন্ট টাইমে মানে করে আবার সেটা থেকে শিক্ষা নেওয়া কি হয়েছে? না, এটা কিন্তু প্রতিদিনই হয়, প্রতিদিনই হয় কিছু না কিছু, সেটা ছোট হোক বড় হোক, আমরা ভুল করতেই থাকি এবং আমরা মনে করি আমরা শিক্ষা নিয়েছি, কিন্তু আসলে আমাদের শিক্ষা হয় না। আমরা আবার একটু গ্যাপ দিয়ে আবার ভুল করি নতুন উদ্যমে করে। তো আমার মনে হয় যে এটা আমাদের শেখার শেষ নাই। আমাদের দেশের শিল্পীদের ক্ষেত্রে বলা হয় যে তাদের প্রথম জীবনটা খুব সুন্দর হয়, কিন্তু তার পরবর্তী জীবনটা খুব দুঃখ, কষ্ট, অর্থনৈতিক সমস্যা সবকিছু মিলিয়ে হয়। তো শিল্পীদের জীবন ভালো না, এক্ষেত্রে মতামত? অর্থনৈতিক সমস্যা আসলে হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমাদের দেশে যেরকম মনে করা হয় যে একজন তারকা যেভাবে আর্ন করে, আসলে সেভাবে আর্ন করে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের দেশে সব সম্পর্কের উপরে, আপু ভাইয়া করে দেন প্লিজ, বাজেট কম, এইটা এরকম করে কিন্তু সবাই, আমাদের আন্তরিকতা এত বেশি যে শিল্পীরা বেসিক্যালি ব্যবহৃত হয় এখানে, তাদেরকে তাদের সম্মানটা দেওয়া হয় কিন্তু যোগ্য সম্মানটা দেওয়া হয় না। এবং তার সম্মানের উপরে কিন্তু তার লাইফস্টাইল, তার নিজেকে প্রেজেন্টেশন এবং তার ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে একজন তারকাকে তো তারকার মতো চলতে হবে। তার পোশাক, তার সবকিছু কি কেউ স্পন্সর করছে? না, সেই তো তারটা মেনটেন করছে, তার ফ্যামিলি সে মেনটেন করছে, আমি সবার হয়ে বলছি। তারপরে একটা সময় তার কাজ, যেহেতু আমাদের দেশের পারিশ্রমিকটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথেও যদি তুলনা করো, আকাশ পাতাল বললেও ব্যবধানটা তার চেয়েও বড়। তাদের এটা হয় না, কারণ তারা যখন কাজ করে সেই রকম পারিশ্রমিক পেয়ে কাজ করে। 100 কোটির উপরে জনসংখ্যা, তারপরে তারা ইন্টারন্যাশনালি এক্সপোজড। আমাদের তো সেটাও নাই, আমাদেরকে আশেপাশের দেশেও রেকগনাইজ করতে তারা সংকোচ বোধ করে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশের শিল্পীদের জীবনে যে একাকিত্ব আসে বা অর্থকষ্ট আসে বা যে এমনি সব কিছু মিলিয়ে যে ডাউনফলটা হয়, এটার জন্য শুধু সেই শিল্পী দায়ী না, বরঞ্চ সেই শিল্পীই দায়ী না, সিস্টেম দায়ী। হ্যাঁ, কারণ অনেক সময় আপু এটাও কিন্তু বলা হয় যে শিল্পীরা মানি ম্যানেজমেন্ট করতে পারে না, যখন আর্ন করে তখন সে এত বেশি খরচ করে যে পরবর্তীতে সে আর কিছুই রাখে না। হ্যাঁ, কারণ শিল্পীদের মানি ম্যানেজমেন্ট করার কথাই না, মানি ম্যানেজমেন্ট করবে তার ম্যানেজার, তার অ্যাকাউন্টেন্ট, যেটা সব দেশের শিল্পীদের আছে। আর আজকে আমাকে যদি কেউ ফোন করে এবং আমার ফোনটা একজন ম্যানেজার ধরে, যদি বলে আমি ওনার ম্যানেজার বলছি, বলবে এত ভাব নিবই না ওনাকে। সো ট্রু। তো আমার যে টাকাটা ম্যানেজ করবে একজন, বা একজন অ্যাকাউন্টেন্ট থাকবে, একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, এই কালচারই তো আমরা কেউ সহ্য করতে পারি না।
তো আমি কাজ করব, আমি টাকা নিয়ে তোমার সাথে দরদাম করব, একটা শিল্পীর তো আত্মসম্মানেও লাগে যে, তাই না? তখন বলে আচ্ছা করে দিচ্ছি, এত পরিচিত, এত রিকোয়েস্ট করলো, এভাবে করে বলছে। হ্যাঁ, তো শিল্পী তো না বলতে পারবে না সেভাবে মুখের উপরে। এই কাজটা হচ্ছে কিন্তু প্রফেশনাল, একজন ম্যানেজার, একজন অ্যাসিস্ট্যান্টের, সেটাও তো আপনারা হতে দিচ্ছেন না। কিন্তু পরে বলবেন শিল্পী ভিক্ষাবৃত্তি করছে, এটা কিন্তু ভিক্ষাবৃত্তি হিসেবেও দেখা উচিত না। একজন শিল্পী বা একজন মানুষ যদি বিপদে পড়ে, সব শিল্পী এগিয়ে আসে, আপনিও এগিয়ে আসলে সমস্যা কি? আপনি এন্টারটেইন হননি এক সময় তার কাজে? অবশ্যই। একজন শিল্পী মৃত্যুর পরে মানুষের মানে মনে রাখার ক্ষেত্রে আসলে যদি এক কথা বলি যে কিভাবে আসলে মনে রাখা উচিত, আমরা তো অনেকের কথাই ভুলে যাই, অনেকের অবদান ভুলে যাই। ভুলে যাওয়াই ভালো। ভুলে যাওয়াই ভালো কেন জানো? আমাকে কেউ মনে রাখবে এটা তোমার ভাবাই উচিত না। তুমি কি তোমার দাদার বাবাকে চেনো? তোমাকে আমি মনে রাখবো বা তোমাকে আরো 50 বছর পর কেউ মনে রাখবে, এটা ভাবাটাই তো, এটা চিন্তা করাটাই তো মানে চাওয়াটাই ভুল। কেউ অতদিন কাউকে মনে রাখার, কেউ মানে খুব আপন মানুষ মারা গেলেও মানুষ মানে সকালে মারা গেলে রাতের বেলা তাকে জোর করে ভাত খাইয়ে দিলে সে ভাতটা খায়। মানুষ ভুলে যায়। আল্লাহ মানুষ কিভাবেই তৈরি করেছে, মনে রাখার কিছু নাই। জীবন আসলে খুব স্বাভাবিক, এটাই বাস্তবতা চলে। একেবারেই শেষ প্রশ্ন আপু, নতুনদের জন্য বলবো না, বাট আমাদের ইন্ডাস্ট্রি তো প্রতিদিনই কেউ না কেউ আসছে, তাদের জন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কি রয়েছে? ও নো, আই ওয়ান্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রম দেম, আই ওয়ান্ট টু নো, বিকজ অনেক অস্থির সময়, অনেক চঞ্চল সবাই। আমি সবাইকে যারা মানে একদমই আমার সাথে চেনা জানাও নাই, তাদেরকে আমি একটা জিনিস শুধু শেখাতে চাইবো যে নিজের কাজ যে যেটা করছে সেটা সে একাগ্রচিত্তে করবে, সেটা এক জিনিস। বাট এর বাইরে কিছু খুব বড় ব্যাপার আছে যেটাকে সবাই খুব ইগনোর করে, সেটা হচ্ছে যে আচার ব্যবহার। আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে বলছি না, ওটা একদম পার্সোনাল, তার সে কীভাবে চলবে। বাট ওয়ান্স ইউ কাম আউট অ্যাজ অ্যান আর্টিস্ট, তোমাকে মানুষের সাথে নাইস হতে হবে, যে কোনো মানুষের সাথে নাইস হতে হবে, চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট। আর গুরুজনদের সম্মান করতে হবে। লোক দেখানো, হুমড়ি খেয়ে পায়ের উপর সালাম করা, সেটা বলছি না। প্রপারলি জেনুইনলি ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল। যদি তুমি রেসপেক্ট আশা করো ভবিষ্যতে, ওটা রেসপেক্টফুল হতেই হবে তোমার মানুষের প্রতি। আর ছোটদের প্রতিও সহনশীল থাকতে হবে। দ্যাটস ইট। অহংকার ব্যাপারটাকে একদম মানে ভুলে গিয়ে, মানে বিনয়কে একদম প্রতিদিন আয়নার সামনে বিনয় লিখে ঘুম থেকে উঠে যেন লেখাটা পড়া যায়, বিকজ এটার খুব ল্যাকিং এখন, এটা অনেক কম, বিনয়টা খুব কম। একদম। অনেক জানার ছিল আপু, কিন্তু আসলে এত অল্প সময়ে এই বিশাল জীবন যেটা আমরা পার করে যাচ্ছি সেটার গল্প শুনবার সুযোগ আসলে হবে না, নেক্সট আরেকদিন বসতে হবে। তো মাই টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আঁখি আপুকে। আবারও নিশ্চয়ই দেখা হবে, and we are really grateful to have you here. না, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। এবং মাই টিভি যারা দেখছেন, দর্শক যারা আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে স্টার গসিপ থেকে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে প্রিয় কোনো তারকাকে সাথে নিয়ে, তার জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।